আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন নৌবহর, গোপন রিপোর্ট ফাঁস। পেন্টাগনের একটি গোপন রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে ইরানের কি দুর্ভেদ্য এবং ভয়াবহ হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহর একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। খবরটি এতদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, কিন্তু সত্য কখনো ধামাচাপা থাকে না, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রধান দুর্গ হিসেবে পরিচিত বাহরাইনের নৌঘাঁটিতে একের পর এক বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। গত ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে চালানো এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ঘাঁটিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যা মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এতদিন জনসম্মুখে স্বীকার করেনি। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর এক এক্সক্লুসিভ অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে যে এই হামলায় একেবারে বিধ্বস্ত হয়ে গেছে নৌবহরটি। চাঞ্চল্যকর নানা তথ্য উঠে এসেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনে। স্যাটেলাইট চিত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং বর্তমান ও সাবেক মার্কিন সেনা কর্মকর্তাদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা এই প্রতিবেদনে বলা হয়, ইরানের নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি এনএসএ যাকে বলা হয় ঘাঁটিতে আঘাত হানে। হামলায় মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান প্রশাসনিক সদর দপ্তর ভবনটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও অন্তত 12টি কৌশলগত ভবন, একটি ওয়াটার ট্যাঙ্ক এবং প্রায় $20 মিলিয়ন মূল্যের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পেন্টাগনের একটি সূত্র জানাচ্ছে যে হামলার আশঙ্কায় আগে ভাগেই বেশিরভাগ মার্কিন সেনাকে সেখান থেকে সরিয়ে নেওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তা পুনর্নির্মাণ করতে কেবল নির্মাণ বাবদই প্রায় 400 মিলিয়ন বা $40 কোটি খরচ হবে, যার মধ্যে বিশেষায়িত সামরিক ও যোগাযোগ সরঞ্জামের হিসাব অন্তর্ভুক্ত নেই। কৌশল বদলাতে বাধ্য হচ্ছে ওয়াশিংটন। দর্শক, ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে এই আকস্মিক ও নিখুঁত হামলা মার্কিন প্রতিরক্ষা নীতি নির্ধারকদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। ইরানের এই অত্যাধুনিক ড্রোন ও প্রিসিশন গাইডেড মিসাইল প্রযুক্তির সামনে পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিগুলো আর কতটা নিরাপদ তা নিয়ে পেন্টাগনের ভেতরে বড় ধরনের পুনর্মূল্যায়ন শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে পেন্টাগন এখন মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বা ফুটপ্রিন্ট পশ্চিম দিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে মার্কিন সেনা সংখ্যা কমিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে বা মাটির নিচে বাংকার তৈরি করে কার্যক্রম চালানোর কথা ভাবা হচ্ছে। এমনকি সামরিক সক্ষমতার একটি বড় অংশ ইসরায়েলের সরিয়ে নেওয়ার বিষয়টিও পেন্টাগনের টেবিলে জোরালোভাবে আলোচিত হচ্ছে, কারণ সাম্প্রতিক সংঘাতের সময় ইসরায়েল বহু মার্কিন যুদ্ধবিমানকে সফলভাবে আশ্রয় দিয়েছিল। যখন ওয়াল স্ট্রিট জার্নালের এই সংবাদ আমরা পাচ্ছি, ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটিকে ইসরায়েলে সরিয়ে নেওয়া হয়েছে। বলা হচ্ছে যে 4টি ঘাঁটিকে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে, আরো 10টি ঘাঁটিকে সরিয়ে নেওয়া হবে। যাই হোক প্রিয় দর্শক, সেন্ট্রাল কমান্ড সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স অবশ্য ভবনের ক্ষয়ক্ষতির চেয়ে সেনা সদস্যদের সুরক্ষাকেই তাদের বড় সাফল্য হিসেবে দেখছেন। তিনি বলছেন বা অন্য সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের দিন শেষ হয়ে আসছে এবং সস্তা কিন্তু কার্যকর ড্রোন প্রযুক্তির মাধ্যমে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে কৌশলগতভাবে বড় ধরনের ধাক্কা দিতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, সোজা সমীকরণে তো আর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করেনি। এর পেছনে নিশ্চয়ই বড় ধরনের কারণ ছিল। কেন অতি দ্রুত অতি দ্রুত এই ধরনের ঘটনা ঘটলো? এই ধরনের ঘটনা বলতে চুক্তির ঘটনা কেন ঘটলো?
এর পেছনে নিশ্চয়ই পেন্টাগনের একটা সমীক্ষা রয়েছে। মধ্যপ্রাচ্যে গত প্রায় ৩ মাসে পেন্টাগন কি ক্ষতির মুখোমুখি হয়েছে তার একটা ব্লুপ্রিন্ট তো তাদের হাতেই রয়েছে। ফলে তড়িঘড়ি করে বা উদ্যোগী হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ইরানের সঙ্গে সমঝোতা করা হলো। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ যে প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হচ্ছিল, পর্যদস্ত হচ্ছিল, সেনারা নিহত হচ্ছিল, সেনাদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাহার করতে হচ্ছিল। এই যে ধারাবাহিক ঘটনাগুলো, এগুলোই আসলে ভাবিয়ে তুলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে। ফলে ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়েই তিনি যুদ্ধবিরতির দিকে গেছেন। আর ইরান যেহেতু ভেবেছিল যে আমরা তো চূড়ান্তভাবে আঘাতপ্রাপ্ত হবই, সুতরাং ধ্বংস হবার আগে প্রত্যাঘাত করব। এই যে অনমনীয় এবং দৃঢ়চেতা মনোভাব, এই মনোভাবের কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইরান বিজয়ের পথে এগিয়ে গেছে এবং সর্বশেষ এটা সবাই স্বীকার করছেন যে মধ্যপ্রাচ্যে ইরান বিজয়ী হয়েছে। যদিও পেন্টাগন বা ওয়াশিংটন জোর করে বলতে চাইছে যে আমরাই বিজয়ী হয়েছি, কিন্তু এটা যে কেবল বজ্র আঁচনি ফসকা গেরো তা তো দেখাই যাচ্ছে। দেখুন আগামী দিনে মধ্যপ্রাচ্যে কি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো থাকবে? আসলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর যে কারণে প্রয়োজন ছিল, সেই অপরিহার্যতা এখন প্রায় ফুরিয়ে গেছে। প্রথমত, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য তৈরির একটা প্রচেষ্টা কি লেভেল দিয়ে যে আমি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে সামরিক সুরক্ষা দেব। কিন্তু সামরিক সুরক্ষা দিতে পারেনি পেন্টাগন। ফলে এটার প্রয়োজনীয়তা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর কাছেই এখন ফুরিয়ে গেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন আর মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোও মার্কিন আধিপত্য চাইছে না। কারণ কেবলমাত্র মার্কিন ঘাঁটির কারণেই তারা আঘাতপ্রাপ্ত হয়েছে ইরানের। যদি আজকে কুয়েতে, কাতারে, জর্ডানে, সৌদি আরবে, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিগুলো না থাকতো, তাহলে তো ইরান এই প্রত্যাঘাত করতে পারত না বা হামলা করত না। তো অন্য তৃতীয় দেশের কারণে ইরানের সঙ্গে বৈরিতার সম্পর্ক বাড়ছে। আর ইরান যদি ধরুন পরাজিত হয়ে যেত বা একেবারে পর্যদস্ত হতো, তাহলে ভিন্ন কথা ছিল। তাহলে হয়তো আগ বাড়িয়ে আরো নতুন ঘাঁটি তৈরি হতো মধ্যপ্রাচ্যে। কিন্তু সেই পরিস্থিতি তো নেই। সেই পরিস্থিতি তৈরি করতে পারেনি পেন্টাগন। ফলে এখন কি হচ্ছে? যে এখন এমন অনাগ্রহ তৈরি হয়েছে সৌদি আরবের, কাতারের, কুয়েতের, অন্যান্য রাষ্ট্রের যে তারা আর কোনোভাবেই চাইছে না যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকুক। একটা ইন্টারেস্টিং খবর বলে এই আলোচনা শেষ করব। এমনও হয়েছে যখন যুদ্ধে দেখা যাচ্ছে যে স্পষ্টভাবে ইরান এগিয়ে যাচ্ছে, তখন এই কুয়েত, কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো রাষ্ট্রগুলো গোপনে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। শুধু তাই নয়, যোগাযোগ করে তারা এটাও বলেছে যে, "তোমরা আমাদের দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো গুড়িয়ে দাও।" কারণ আমরা বললে তো ডোনাল্ড ট্রাম্প এই ঘাঁটিগুলো সরাবে না। কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে যখন ধ্বংস হয়ে যাবে, যখন এগুলো সক্ষমতা আর থাকবে না, তখন ট্রাম্প বাধ্য হয়েই এগুলো সরাবেন। সেই জন্যে মোটা অঙ্কের পেট্রো-ডলারও দেয়া হয়েছে তেহরানকে। এরকম তথ্যও কিন্তু আমরা পাচ্ছি প্রিয় দর্শক। সব মিলিয়ে অসাধারণ শক্তি দেখালো ইরান। এটার প্রভাব এখন পড়ছে। যদি ইরান এই শক্তি না দেখাতে পারত, তাহলে বাংলাদেশও কোনো না কোনোভাবে আগ্রাসী রাষ্ট্রের আক্রমণের মুখে পড়ত। বাংলাদেশে আরো আগ্রাসন বাড়তো মার্কিন যুক্তরাষ্ট্রের, বাংলাদেশে আরো আগ্রাসন তৈরি হতো ভারতের। এই অঞ্চলে ভারতের প্রভাব বাড়তো কারণ ভারত এই মুহূর্তে ইসরায়েলের ১ নম্বর বন্ধু। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র জিতে যাওয়া মানে ইসরায়েল জিতে যাওয়া, ইসরায়েল জিতে যাওয়া মানে ভারত জিতে যাওয়া। তখন আমাদের উপর আরো ছড়ি ঘোরাতে সহজ হতো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! চূড়ান্ত, দুর্দান্ত এবং ঐতিহাসিক সমীকরণ গড়ে দিল ইরান। যে ইরানকে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। ভারতের অনেক বিজেপিপন্থী বিশ্লেষক মনে করেছিলেন যে এই যুদ্ধে হয়তো ইরান সুবিধা করতে পারবে না। সেই জন্য তারা ইরানের সঙ্গে সম্পর্ক গুটিয়ে নিয়েছিল। এখন তাদের আফসোস করতে হচ্ছে যে আমরা যদি ইরানের সঙ্গে আগের সম্পর্কটি বহাল রাখতে পারতাম, তাহলে মধ্যপ্রাচ্যে আমাদের অর্থনৈতিক বিস্তৃতি এই মুহূর্তে সুবর্ণ গতিতে এগিয়ে যেত। কিন্তু প্রিয় দর্শক, সেটা হচ্ছে না আর। আজকে এ পর্যন্তই। সবার জন্য অনেক শুভেচ্ছা। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।